এই যে সংস্থা, এর সম্পর্কে প্রথম দিন থেকেই আমার একটা যোগসূত্র হওয়ার সৌভাগ্য হয়েছে। 2017 সালে জলপাইগুড়িতে প্রথম যখন এই সম্মান অর্পণ অনুষ্ঠান হয়েছিল, সেদিন আপনারা অনেকেই হয়তো আপনারা তার ছাত্র, বিশেষ করে যারা বাংলা বিষয় নিয়ে অনেক আগে শিলিগুড়ি কলেজ বা পরবর্তীকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন, তার নাম সবাই জানেন, বিশিষ্ট সাহিত্যিক এবং সাহিত্য সমালোচক ডক্টর অশ্রু কুমার সিকদার। এবং আরেকজন বিশিষ্ট সাহিত্যিক, তাকেও আপনারা অনেকেই চেনেন, জানেন, এবং তার প্রত্যক্ষ ছাত্র এখানে রয়েছে। তিনি বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক পবিত্র সুজন ভট্টাচার্য। এর পরবর্তীকালে মালদার ডক্টর সুস্মিতা সোম, এবং আপনারা সকলেই জানেন এই অঞ্চলের একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শেখর চক্রবর্তী, এবং তার পরবর্তীকালে গত বছর কোচবিহারে ল্যান্সডাউন হলে যারা এই সম্মানে সম্মানিত হয়েছেন তারা হলেন প্রফেসর আনন্দ গোপাল ঘোষ এবং ডক্টর নিপেন পাল। এছাড়াও আরও কয়েকজন রয়েছেন, যেমন উত্তর দিনাজপুর থেকে আপনারা বালুরঘাটের নিশ্চয় জানবেন, গঙ্গারামপুরের হিমাংশু কুমার সরকার, এবং মালদা কলেজের প্রাক্তন অধ্যাপক প্রদ্যোৎ ঘোষ। এই সমস্ত বিশিষ্ট ব্যক্তি, গুণী মানুষ, যারা সারা জীবন ধরে তাদের এই অধ্যবসায় মধ্য দিয়ে সাহিত্য, সংস্কৃতি চর্চা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রেখেছেন। তাদের সেই অবদানের স্বীকৃতি হিসাবে বলাটা হয়তো আমাদের স্পর্ধা হয়ে যাবে, সেটা আমরা বলতেও চাই না, কিন্তু আমরা এগুলোকে, এই সমস্ত তাদের যে কৃতিত্ব, তাদের যে মেধা, তাদের যে অধ্যবসায়, তাদের যে জীবনব্যাপী প্রচেষ্টা, তাকে সম্মান জানিয়ে অত্যন্ত বিনীতভাবে তাদের সংস্পর্শে আসার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই প্রয়াস। সারা উত্তরবঙ্গ জুড়ে যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের ছাপ রেখেছেন, তাদের সম্মানিত করার যে শুভ উদ্যোগ, সেই উদ্যোগ ওনারা গ্রহণ করেছেন। ইতিমধ্যে নীলাংশ বলেছে যে এই ধরনের শুভ উদ্যোগ নিতে গেলে কত ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়, হল জোগাড় করা থেকে শুরু করে পুরো আয়োজন করা। তবু ওনারা কিন্তু বছরের পর বছর বিভিন্ন শহরে ঘুরে ঘুরে এই অনুষ্ঠানটা ওনারা আয়োজন করছেন এবং বিশিষ্ট মানুষজনকে সম্মানিত করছেন। বালুরঘাটের হরিমাধব মুখার্জি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে শিলিগুড়ির ডাক্তারবাবু ডক্টর চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই ওনারা সম্মানিত করেছেন। আজকে সেই সঙ্গে যোগ হবে আমাদের অত্যন্ত কাছের মানুষ অমলবাবু, ডক্টর অমলকান্তি রায়। ওনাকে আমি অনেক দিন থেকে চিনি, আমার সৌভাগ্য হয়েছিল ওনার দু একটা বক্তৃতা শোনার। আমি যখন বিশেষ করে ময়নাগুড়ি কলেজের অধ্যক্ষ ছিলাম, আমার মনে আছে কোনো একটা সেমিনারে উনি বলতে গিয়েছিলেন অসাধারণ ওনার পাণ্ডিত্য বিষয়ের উপরে। তো সেই রকম একজন মানুষকেও আজকে ওনারা সম্মানিত করতে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান সার্থক হোক। আলিপুরদুয়ারের অনেক বিশিষ্ট মানুষজন এখানে জড়ো হয়েছেন। আমি আমার বক্তৃতায় খুব দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিনে পথ চলা অনেক সুন্দর হোক এবং ওনারা সারা উত্তরবঙ্গ জুড়ে এই ধরনের বিশেষ প্রতিভা খুঁজে খুঁজে তাদের সম্মানিত করবে আগামী দিনে, সেই আশা রাখছি।
Shrinag, Honorable ADM, আলিপুরদুয়ার। দর্শকদের অনুরোধ জানাই করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলুন। অত্যন্ত গুণী একজন মানুষ, যিনি বছরের পর বছর, দশকের পর দশক সাহিত্য, সংস্কৃতি, শিক্ষার আবহে কাজ করে গেলেন। উত্তরবঙ্গ সারস্বত সম্মান জ্ঞাপন 2025 আয়োজকরা অত্যন্ত আনন্দিত এমন একজন গুণী মানুষকে এই সম্মানে সম্মানিত করতে পেরে। আমরা বারংবার জানাই, আমরাই পরোক্ষভাবে সম্মানিত হলাম। আজকে এই অনুষ্ঠানে আমি যতই অসুস্থ হই এবং আমার গলা যতটাই ভেঙে যায়, একজন উত্তরবঙ্গ যাকে ঘিরে আমরা উত্তরবঙ্গের যে নানা গবেষণা করি না, বিভিন্ন কিছু, একটি মানুষকে যদি আমরা মহতি মানুষকে গবেষণা করি, তাকে ঘিরে ধরি, তিনি আমাদের প্রাণ পুরুষ প্রফেসর আনন্দ গোপাল ঘোষ। এবং আমি সকলকে অনুরোধ করব, আপনারা প্রত্নতত্ত্ব, সাহিত্য, আমাদের সমাজ, সংস্কৃতি যে গবেষণাগুলো করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই গবেষণার মুখ্য বস্তু এবং বিষয় হয়ে উঠেছেন প্রফেসর আনন্দ গোপাল ঘোষ। এবং তিনি আমাকে যখন এই প্রস্তাব দিলেন যে এই রকম তোমাকে দেওয়া হবে, আমি কিন্তু আগে পিছিয়ে কোনো ধরনের কোনো কিছু ভাবিনি। যে স্যার আপনি বলছেন আমি যাব। কেননা কলকাতায় যখন অনুষ্ঠানগুলো আমি করি, সেখানে আপনারা জানেন লোক সংস্কৃতিবিদ অধ্যাপক বরুণ চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে থাকতে হয়। এবং সেখানেও কিন্তু আমি যখন উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করি, প্রফেসর আনন্দ গোপাল ঘোষের আলোচনাটা আমি করি, যে আপনারা জানেন না, এ নিয়ে অনেক খুব অভিমান রয়েছে। আরেকটা কথা বলি, কিছুদিন আগে মিনতিদি আমাদের দীনেশ সেন স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে আমার একটা পুরস্কার নেওয়ার কথা ছিল। আমি দীনেশ সেনের, আচার্য দীনেশ সেনের প্রভুত্রীকে বিনীতভাবে বলেছি, আমাকে এই পুরস্কারটা এখন দেবেন না, আমাকে ওরা স্বর্ণপদক দেবে। কিসের জন্য? এই নানা কিছু বিষয়ের জন্য। আমি বললাম যে দেখুন, আমি আচার্য দীনেশচন্দ্র সেনের উপর একটু কাজ করব, তারপর আমাকে পুরস্কারটা দেবেন। আমি প্রফেসর আনন্দ গোপাল ঘোষের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন ঠিক বলেছ। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আচার্য দীনেশচন্দ্র সেনের অপ্রকাশিত রংপুরের জাগ গান, যা কিনা ছিঁড়ে ছিঁড়ে গেছে, কেউ ওটাকে আবিষ্কার করতে পারেনি, আমি ওটা পেরেছি। সেটা কিছুদিনের মধ্যে প্রকাশ হবে এবং তখন হয়তো সেটা নেব। কারণ হিসেবে বলি, আমার একটু গৌরব বোধ হয়, আশরাফ সিদ্দিকী যখন আচার্য দীনেশচন্দ্র সেনের প্রভুত্বের সঙ্গে আলোচনা করেছেন যে এই পাতাগুলো অনেক ছিঁড়ে গেছে, তখন আশরাফ সিদ্দিকী বলেছেন আমি এ বই নেব না। রংপুর এবং কুচবিহারের যদি কোনো বিশিষ্ট লোকসংস্কৃতি জানার লোক থাকে, তাকে তুমি ধরো। ঠিক কোনো ঘটনাক্রমে আমি সেখানে হাজির হলাম এবং সত্যি বলছি, জাগগানের কীট দংশিত যে অংশগুলো আমি রংপুর এবং কুচবিহার থেকে বিভিন্ন জাগ শিল্পীদের সঙ্গে কথা বলে উদ্ধার করেছি এবং সেটা মিলে গেছে। এই কথাটা বলার কারণ হলো যে আমি বারবার প্রফেসর আনন্দ গোপাল ঘোষের কথা বারবার বলবো এবং বলবো। উনি যেমন একটা শব্দের মধ্যে কয়েকটি শব্দ বলেন, তর্ক, বিতর্ক, প্রতর্ক, নির্মাণ, বিনির্মাণ, আবার নির্মাণ, পুনর্নির্মাণ, এই বিষয়গুলো আমি ভাবছিলাম যে এই শব্দগুলো কেন উনি প্রয়োগ করেন। তার মানে বারবার বারবার ঘুরে ঘুরে। আর উনি একটি কথা মুখবন্ধে বলেছেন, তা তো প্রচুর লেখা, 80টার মতো গ্রন্থ, প্রচুর হাজার হাজার পৃষ্ঠা লেখা, তিনি হয়তো নিজেই ভুলে গেছেন। উনি বলছেন আমাদের লক্ষ্য উত্তরবঙ্গের আকাশের নিচে, মাটির ভেতরে যেখানে যা কিছু অমূল্য সম্পদ আছে,
তাকে বের করে প্রকাশ করা। যত গ্রন্থ বেরিয়েছে কিছুই এখনো শেষ হয়নি, কেননা উত্তরবঙ্গ হচ্ছে গবেষণার পীঠস্থান। এই উত্তরবঙ্গ বলতে গিয়ে আবার উনি বিভক্ত করেন যে প্রান্ত উত্তরবঙ্গ, আবার দক্ষিণ উত্তরবঙ্গ, আমাদের যে উত্তরের উত্তরবঙ্গ। এই বিষয় নিয়ে উনি গবেষণা করতে করতে, আলোচনা করতে করতে গিয়ে মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়েন যে যুগের ইতিহাসের যে ধারা, সেই ধারাকে চিন্তা করতে গিয়ে বর্তমান যুগের কিছু মনে করবেন না, কিছু উঠতি গবেষক এবং লেখকদের নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। আমিও সমর্থন করি। তিনি বলেছেন আমাদের হাতুড়ে গবেষক অনেক তৈরি হচ্ছেন, যারা বিভিন্ন কিছু না জেনেই তারা স্তম্ভকে ভাঙতে চান, জাতিকে ভাঙতে চান, সমাজকে ভাঙতে চান। সেটা সম্পর্কে আমিও খুব ভীতগ্রস্ত হয়ে আছি। আমি সে কথাটা একটু ইঙ্গিত দেব। আর এক জায়গায় তিনি বলেছেন, তার কথাগুলোকে অনুসরণ করি, যে এই উত্তরবঙ্গ আমাদের গবেষণা সাহিত্যের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক, সে কথা বলতে গিয়ে বলছেন প্রতি মুহূর্তে সম্পর্ক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 1973 সালে যখন ডক্টর নিহারঞ্জন রায় আসেন, তিনি উল্লেখ করেছেন, তার লেখা থেকেই বলছি, তিনি বলেছেন যে ইতিহাসের সঙ্গে সাহিত্যের যে সম্পর্ক থাকে, তার কারণ আমাদের গন্তব্যটা এক। উনি একটি উপনিষদের শব্দ, ছোট্ট বাক্যবন্ধ ব্যবহার করেছেন যে নৃণাম এক গন্তব্য, সকল নরের একই গন্তব্য যাত্রা। এই উত্তরবঙ্গের মধ্যে আমরা যে বিভিন্ন মানুষরা আছি, আধুনিক যারা সমাজতত্ত্ববিদ আছেন, কেউ কেউ বলেন মেল্টিং পট। আই ডোন্ট এগ্রি দিস পয়েন্ট। আমরা যারা সমাজতত্ত্ব নিয়ে চর্চা করি, বিভিন্ন জনজাতি একসঙ্গে আছে, হঠাৎ করে আমরা বলি মেল্টিং পট। নেভার। মেল্টিং পট তো গলে গিয়ে মিশে গিয়ে একটা অদ্ভুত একটা দ্রব্য তৈরি হবে। আমাদের উত্তরবঙ্গ ভারতবর্ষের মধ্যে যে একটি গৌরবময় স্থান, এটাকে ভুলিয়ে নিয়ে সহ অবস্থানের ভূমি। আমরা পরস্পরের সঙ্গে মিশবো, একসঙ্গে থাকবো। আইডেন্টিটি একসঙ্গে মিশে গিয়ে এক হতে পারে না, সকলের আইডেন্টিটি আলাদা থাকবে, একসঙ্গে বসবাস করব এবং সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল হব। পৃথিবীর বড় অসুখ আজ মিনতি দত্ত মিশ্রের কাব্যগ্রন্থ এবং মালদহ সাহিত্য পরিষদ পত্রিকার 40তম বর্ষের মোড়ক উন্মোচন ডক্টর আনন্দ গোপাল ঘোষ মহাশয়ের হাত দিয়ে মোড়ক উন্মোচন হলো এবং তিনি সকলের হাতেই তুলে দিলেন এই কাব্যগ্রন্থ এবং পত্রিকা। আমাদের মালদা সাহিত্য পরিষদটা গঠন হয়েছিল, প্রথম বলা যায় মালদার যারা উদ্বাস্তু হয়ে ওই পার থেকে এসছিলেন, আনন্দ গোপাল ঘোষ এবং আমাদের অমলকান্তি রায়, এডিএম স্যার, তিনি জানেন যে সেখানে সুবীর কুমার চক্রবর্তী, ঐতিহাসিক প্রাবন্ধিক শায়ের অমিত গুপ্ত, ত্রিদীপ গুপ্ত, এনারাই সেই সমস্ত উদ্বাস্তু পরিবারের সবচেয়ে মূল্যবান সন্তান রত্ন। আমাদের মালদার শিক্ষা জগতে তারা নিজেরা প্রতিষ্ঠিত ছিলেন। তাদেরই হাত ধরে আমি 1992 সালে উত্তরবঙ্গ পূর্বাঞ্চলীয় সাহিত্য সম্মেলনে যোগ দিই। তখন থেকে আমি এই মালদা সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত, কিন্তু সম্পাদিকা, সংখ্যা সম্পাদিকা হিসাবে 2006 পর্যন্ত দুটো করে পত্রিকা আমরা চালিয়েছি। 2007 সালে আমি সম্পাদিকা হিসাবে আজ পর্যন্ত সম্পাদিকা আছি। মানে এটা তো ভারবাহী বস্তু, সবাই এগিয়ে আসছে না, সেই জন্য বুড়ো হয়ে গেছে, চালাচ্ছে। আজকে 40 বছরে পূর্ণ হয়েছে। সেই 40টা বছরে একটি বছরও এমন যায়নি যেখানে বইটি প্রকাশ হয়নি। এমনকি করোনার মধ্যে একমাত্র গোটা উত্তরবঙ্গ নয়, পশ্চিমবঙ্গে আমাদের পত্রিকা অনলাইন উদ্বোধন করেছিলেন আমাদের আনন্দ গোপাল ঘোষ মহাশয়। সেই জন্য আমারও খুব ভালো লেগেছে। আজকে সেই বইটি আপনাদের হাতে দিলাম।
আমাদের 40 বছরের অনুষ্ঠান হয়েছে, কিন্তু বইটাকে সেইভাবে আমরা তুলে ধরতে পারিনি। অনিতা দত্ত, তাকে আমি বলেছিলাম যে আমাদের বইটাকে একটু যদি সবার সামনে তুলে ধরা যায়, তাই আজকের আবার এটাকে আমরা প্রকাশ করলাম। বইয়ের ওজন কম ছিল আর খেলার বড় মাঠ ছিল। রোববার মহাভারত ছিল আর বুধবার চিত্রহার ছিল। রাত এলে ঘুম ছিল আর চিন্তাগুলো কম ছিল। তখন ছোট্ট বেলা ছিল আর বড়রা অনেক বড় ছিল। বৃষ্টি পড়লেই ঠোঙা ছিল আর ঠোঙা দিয়ে নৌকো ছিল। পকেটে কম পয়সা ছিল, তাই ফুর্তিগুলো বেশি ছিল। পুজোয় নতুন জুতো ছিল, সপ্তমীতে ফোসকা ছিল, ছাদের কোণে সিগারেট ছিল আর মনের কোণে ভয় ছিল। বন্ধু অনেক বেশি ছিল, তাই মন খারাপও কম ছিল। লক্ষ্মী পুজোয় খিচুড়ি ছিল আর ঈদের দিনে মাংস ছিল। লোডশেডিংটা বেশিই ছিল, কিন্তু জোনাকিগুলো তো আশেপাশেই ছিল। লাইট পাখা সব কম ছিল, আলো বাতাস তো মনেই ছিল। যেখানে আজ ফ্ল্যাট হয়েছে ওখানটাতেই পুকুর ছিল। ব্যাঙাচিগুলোর লাভ ছিল আর ছুটির দিনে সাঁতারও ছিল। দেশ মানেই ফেলুদা ছিল, পুজো সংখ্যার গন্ধ ছিল। পুজো ঠিক 4 দিনই ছিল, তাই আনন্দ 4 গুণ ছিল। ক্রিসমাস নয়, বড়দিন ছিল। নববর্ষের কার্ড ছিল। ধর্মটর্ম তো কম ছিল, তাই ভক্তি অনেক বেশি ছিল। ভাতের ওজন বেশি ছিল আর মনের ওজন কম ছিল। গরমটা তখন কম ছিল আর প্রেম মানে এসটিডি বুথ ছিল। দুপুর বেলার পিয়ন ছিল আর হাতে লেখা চিঠি ছিল। চাওয়ার সংখ্যা তো কম ছিল, তাই পাওয়া অনেক বেশি ছিল। ক্যামেরাতে তখন রিল ছিল আর HMV কুকুর ছিল। তখন ছোট্ট বেলা ছিল আর নতুন দিনের ডাক ছিল। তোমাকে ভালোবাসা মানে এক সমুদ্র যন্ত্রণা। তোমাকে ভালোবাসা নিজেকে গভীর খাদে ফেলে দেওয়া। ভালোবাসা কি অত সহজ? চাইলে পাওয়া যায়, চাইলে কাছে এসে জড়িয়ে ধরা যায়। তোমার সঙ্গে আমার আকাশ পাতাল তফাত। তুমি সফলতার শীর্ষে, পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে। আমি এখনো রয়েছি ঘাসের মুখে, মুখ থুবড়ে পড়ে। তুমি সোনায় মোড়ানো শরীর আর থাকো রাজপ্রাসাদে। আমার ঘরে নুন আনতে পান্তা ফুরায় ভাতে। তুমি ভালোবাসা বলতে বোঝো শরীরের সাথে শরীরের মাখামাখি। আমি মানুষের মাঝে মনুষ্যত্ব আর বিবেক বুঝি। তুমি খোঁজো টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী। আমি চাইলে কি তোমাকে আমার 2 বাহু ডোরে আবদ্ধ করে রাখতে পারি? তুমি দামি পারফিউম স্প্রে করে নাইট ক্লাবে মদের গ্লাসে চুমুক। আমার শরীর ঘামে ভেজা, ঘামের দুর্গন্ধ বের হয়। আমি চাইলে তোমাকে ভালোবাসি বলতে পারি না। উত্তরবঙ্গ সারস্বত সম্মান যে বিষয়টা, স্বাগত ভাষণে ডক্টর নীলাংশু শেখর দাস, তিনি আমাদের সংস্থার মানে কি বলবো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি সুচারুভাবেই বলেছেন, সব কথাই গুছিয়ে বলেছেন অল্পভাবে। আমরা কিন্তু খুশি, আমরা খুশি কি যে উত্তরবঙ্গের মানুষ আপনারা যেখানেই যা সম্মান পান সেটা বড় সম্মান, কিন্তু আমি নিজে দেখেছি নিজের জায়গায় সম্মান পাওয়াটা সবচেয়ে বড় বিষয়। এটা কিন্তু আমি নিজের জীবন দিয়েও দেখেছি যে ঠিক আছে কলকাতা করে অঙ্গিমা ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু অতটা দাগ কাটে না। ভালো, বড় সম্মান ভালো, কিন্তু এই যে নিজের মানুষরা যখন সম্মান দেয় তখন কিন্তু মনে হয় যে না, আমার প্রতি তাদের ভালোবাসার শ্রদ্ধা, আমি একটা কিছু করতে পেরেছি। যেটা অমলকান্তির কথা, অমলকান্তির নামটা এলো কেন? আসলে আমরা যাদের দিয়ে শুরু করেছি সেই ধারাবাহিকতা, সেই ঐতিহ্য তো বজায় রাখতে হবে। খুব আমাদের যে খুব বড় সংগঠন তা নয়, কিন্তু বিশ্বাস করুন একেবারে কি বলে সত্যমবদ্ধ ধর্মচারও অনেকেই আগ্রহী যে এই বিষয়টা, এই সম্মানটা একটা অন্যরকম মাত্রা আছে, এবং আমরা এখন পর্যন্ত সেটা বজায় রাখার চেষ্টা করছি। ও আমার বন্ধু লোক, মাঝে মাঝে আসে বসে,
দু চারটে কথা বলে। জামার পকেট থেকে দুটো নীল সুতো বিড়ি বার করে একটা আমার দিকে বাড়িয়ে দেয়। আমি খাই না, তবুও সাধে। ওর ধারণা খাবার বা ওই জাতীয় কিছু খেতে হলে সামনে কেউ থাকলে তাকেও দিয়ে খেতে হয়। সমুদ্র খাচ্ছে সমুদ্র খাচ্ছে স্থল, নদী খাচ্ছে জমি, ব্যাং খাচ্ছে সাপ, কৃষ্ণ খাচ্ছে ননি, অগ্নি খাচ্ছে বন, আর দারোগা খাচ্ছে মোরগ। খাওয়া খাওয়ি সব খেলাতে মণিকাঞ্চন যোগ। ও আমার বন্ধু লোক, প্রায় প্রতিদিন আসে, বসে। আমার কাজের তাড়া নেই বুঝলে। বেগুন বড় আকড়া, আর এবছর ওটাই চাষ করিনি। আলু করেছি, ফলন হয়েছে ঢের বলে এক ব্যাগ আলু আমার সামনে রেখে দেয়। বাবু, একটু চেখে দেখবেন আমার হাতের চাষ করা। আমার স্মৃতিতে মিনি আর রহমতের কল্পিত মুখ ভেসে ওঠে। ও আমার বন্ধু লোক। আরো একটা মেয়ে ছিল, প্রায় 15-16 হবে, 6 মাস হলো। কারা যেন অন্ধকারে বাঁশবাগানের ঝোপের ঝাড়ে আদুরির শরীরটাকে কামড়ে খেয়ে ফেলে রেখে দিয়েছিল। ও আমার বন্ধু লোক। এখন হপ্তায় 2-1 বার আসে, বসে, পকেট থেকে একটা নীল সুতোর বিড়ি বার করে আমাকে সাধে, একটা নিজে ধরায়। 2-1টা কথার পরে বাবু আজ উঠি বলে চলে যায়। এ আমার দেশ নয়, শান্ত স্নিগ্ধ সে ছায়া আমার পদবী নয়। পৃথিবীর মানদণ্ডের মতো সদম্ভে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব ঘোষণা করছে যে, হে গিরিরাজ, তোমার পাদদেশে আমার নামটি লেখা হয়নি, তাই এ দেশ আমার এ কথা বলতে দেয়নি। সব ইচ্ছেতেই বাধ্যবাধকতা। কিভাবে বোঝাই এই অলস অপরাহ্ন বেলায় কালো দিঘির জলে যে কি ভীষণ মায়া আর স্নিগ্ধতা। কেন যে সামনে ঝুলছে বিদায় ঘণ্টা, জানি না তার কিছুই আমি। বিদায়ের আমন্ত্রণে বাজলো যে শঙ্খধ্বনি, সেখানে দিনের শেষে অতিথি হতে পারিনি, এ আমার অজ্ঞতা। কোনো একদিন স্বচ্ছ প্রত্যাশায় জেগেছিল এক আশ্চর্য রাত। নক্ষত্রের বিশাল আকাশে ছিল দেশভাগের শূন্যতা। ধীরে ধীরে নির্বিবাদে স্মৃতির আয়না ধুলো ঝাড়ে। দূরের বড় রাস্তায় হেঁটে যায় গ্রাম্য তরুণী একা। প্রলয় ঝঞ্ঝার, প্রবল বৃষ্টি, চলে চুপচাপ। বৃদ্ধ বটবৃক্ষ পাশে রয়, অজানা অচেনা নয়। বার্ধক্যের কৃষ্ণ ছায়ায় ধর্মের মুখোমুখি হয় মৃত নগরীর নাগরিক। করুণ আর্তনাদে ভেসে আসে আত্মচিৎকার। এ দেশ কার? এ আমার দেশ নয়। নমস্কার।